মহিম, মহিম, আগে যাই। কোথায় গেলে মহিম? ডাকছিলেন ম্যানেজার বাবু? এই কোথায় যাও বলো তো? এই দেখছো না বাইরে কিরকম ঝড় উঠেছে? এই ঝড়ের তাণ্ডবে ঘরদোর তো সব ভেসে যাবে এবার। পাশের ঘরেই তো ছিলাম ম্যানেজার বাবু, দরজা জানলাগুলো বন্ধ করছিলাম। আহ, 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 দরজা জানলা বন্ধ করে এই বাইরের প্রলয় কেনা হয় আটকালে, কিন্তু এই ভিতরের প্রলয় এর কি করবে মহিম? সেটাই তো ভাবছি। সেদিনও দেখার ছিল। সব ধ্বংস হয়ে যাবে মহিম, সব ধ্বংস হয়ে যাবে। এই ঝড়, এই ঝড় তারই সংকেত। আমি আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি ম্যানেজার বাবু। এক ঘোর অমঙ্গলের ছায়া এ বাড়িতে ঘনিয়ে আসছে, নইলে এই অসময়ে এরকম ঝড়। সে তো পাবেই। ওই শুনছো না, মৃত্যুর পায়ের আওয়াজ দেওয়াল দরজার উপরে আছড়ে আছড়ে পড়ছে। ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে চৌধুরী ম্যানশন মহিম, ধ্বংসস্তূপে। বুঝছো, চৌধুরী ম্যানশনের এই বিশাল হলঘরটা গতকালও ছিল একটা জীবন্ত ঐতিহ্য, আর আজ এই অল্প সময়ের মধ্যে সবকিছু কেমন পাল্টে গেল মহিম। ওই কিছুক্ষণ আগেও যে মানুষটাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া হলো, সে বোধহয় জানেও না সে আর কোনোদিন ওই সিঁড়ি দিয়ে নেমে আসবে না। 15 দিন আগেও কি কেউ ভাবতে পেরেছিল এরকমটা হবে? এমনকি আমাদের ছোট কর্তাও বুঝে উঠতে পারেনি যে মৃত্যু তার শিয়রে এসে দাঁড়িয়ে আছে। এই তো কদিন আগেও তো উনি চুটিয়ে ব্যবসা করেছেন, চাষাবাদের কাজ দেখেছেন, হুকুম করেছেন, আমাদের বকাবকিও করেছে। আর আর আজ সেই মানুষটির কি দশা! কত বড় শরীরটা শুকিয়ে একটা বাচ্চা ছেলের মতো হয়ে গেছে, চোখগুলো ঠিক করে বেরিয়ে আসছে, কথা পর্যন্ত বলতে পারছে না। আচ্ছা আচ্ছা ম্যানেজার বাবু, কত বড় বড় ডাক্তাররা তো তাকে দেখলো, অপারেশনও হলো, তবুও কাল ব্যাধি মহিম, কাল ব্যাধি, ক্যান্সার। এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তাররা ছোট কর্তার শরীরটাকে কাটাছেঁড়া করে আবার বন্ধ করে দিয়েছেন। আমাদের ছোট কর্তা এখন সব চিকিৎসার বাইরে মহিম, সব চিকিৎসা। কোন রোগ একটা মানুষকে এই কদিনে শেষ করে দিতে পারে কি? ক্যান্সারের ধর্মই তো এই মহিম, ওই বছর বছর ঘুমিয়ে থাকে, তারপর যেদিন জাগে মরণ কামড় দিয়ে রোগীকে একেবারে শেষ করে দেয়। শুনতে পেলে মহিম? হ্যাঁ, শুনছি, দেখছি তো সবই। আর ভাবছি ছোট কর্তা যে আর পৃথিবীতে কদিনের অতিথি এ তো বৌদির অজানা নয়। তবুও কি মহিম, বলো না, তবুও কি? এ তো সবে শুরু, আরো কত কিছু দেখবে কে জানে। বনেদি বাড়ির বৈঠকখানায় এবার রেস্টুরেন্ট হবে, মদ বিক্রি করা হবে, প্রতিদিন উশৃঙ্খল নারী পুরুষ ওই নষ্টামি করবে, বেরেল্লাপনা করবে। আমার আমার ভাবতেও ঘেন্না হচ্ছে মহিম। আজ 30 বছর এই চৌধুরী এন্টারপ্রাইজে চাকরি করছি। এত বড় ডিপার্টমেন্টাল স্টোর আর আছে এই তল্লাটে, আর এই চৌধুরী ম্যানশনের কথা
কে না জানে, অথচ আজ আজ তার কি পরিণতি মহিম। বাপ, ম্যানেজার বাবু বাপ, আমি তো অনেককেই বলতে শুনেছি এ বাড়ির কোনায় কোনায় পাপ জমে আছে। কে কি বলেছে তোমায়? না, ওটাই তো মুশকিল, কেউ তো কিছু ভেঙে বলে না, কাউকে কিছু জিজ্ঞেস করলেই কথা এড়িয়ে যায়। তবে যারা এখানে পুরনো লোক তারা হয়তো অনেক কিছু জানে, কিন্তু মুখ ফুটে বলে না। আমার তো মাত্র 7 বছরের চাকরি। তবে কিছু একটা রহস্য আছে এই বাড়িটাকে ঘিরে, নইলে তারা মুখে আনতে ভয় পায় কেন? যেটুকু জেনেছো মহিম, জেনেছো, এর বেশি জানার চেষ্টা করো না। কি দেখছো? ওই যেটা বললাম সেটা মনে রেখো। ওই বেশি জানতে গিয়ে না ওই অনেককেই অনেক মূল্য দিতে হয়েছে, এমনকি প্রাণও। কি বলছেন? ঠিকই বলছি। এরা যে খুব একটা ভালো লোক ছিল না মহিম, সেটা বোধহয় তুমি লোক মুখেই শুনেছো। ওই যতদিন জমিদারি ছিল অনেক অত্যাচার করেছে, যেদিন ব্যবসা এলো অসৎ পথে অনেক উপার্জন করেছে, সে সবই ঠিক। তবে কি জানো মহিম, ওই আভিজাত্যকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আর সেই জন্যই সব অন্যায় জেনেও এতদিন আমি মুখ বুজে পড়েছিলাম এখানে। কিন্তু আজ যেটা হতে চলেছে, ওই ম্যাডাম চৌধুরী যেটা করতে চলেছেন, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। বিশ্বাস কর মহিম, আমার যদি উপায় থাকতো আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম। আমারও তো কম দিন হলো না, বৌদি যে হঠাৎ এভাবে পাল্টে যাবে ভাবতেও অবাক লাগে। কিন্তু মজার কথাটা কি জানো মহিম, ওই মনে যাই থাকুক না কেন, অভিনয়টা কিন্তু মিসেস চৌধুরী অত্যন্ত সুনিপুণ ভাবে চালিয়ে যাচ্ছে। অভিনয়? হ্যাঁ, অভিনয় মহিম, অভিনয়। নইলে গত 13-14 দিন ধরে যেভাবে উনি ছোট কর্তার সাথে নার্সিং হোমে কাটালেন, আর যেভাবে এলাহি চিকিৎসার ব্যবস্থা করেছেন, ওই তা দেখে তো সবাই ভাবছে উনি কত বড়ই না পতিব্রতা। কিন্তু আমি তো জানি। তার মানে আপনি বলতে চাইছেন এসব লোক দেখানো ছিল? আর নয় তো কি, আমি যেদিন জানতে পারলাম ওই ছোট কর্তার আসল রোগটা কি, সেদিনই আমি ধরে ফেলেছি কি সুচতুর ভাবে দাবার ঘুটি সাজাচ্ছেন ম্যাডাম চৌধুরী। কখনো কখনো বোরের চাল, আবার কখনো ওই নৌকোটাকে এগিয়ে দিচ্ছেন, আবার হঠাৎ করে ওই ঘোড়ার আড়াই চাল। আর যেই বুঝুক না বুঝুক, আমি তো জানি ওনার খেলার আসল দিকটা কি। কি? ওই বললুম না, কৌতূহল চেপে রাখতে শেখো, নইলে এমন মূল্য দিতে হবে যা তোমার কল্পনারও অতীত। মানে আমি বলছিলাম কি, ওই আপনি খেলার কথা বলছেন তাই। হ্যাঁ, এক কুৎসিত খেলা চলেছে এখন এই চৌধুরী ম্যানশনের ভেতরে। 1 সপ্তাহ হয়ে গেল দোকানটা বন্ধ হয়ে গেছে। চৌধুরী এন্টারপ্রাইজ আর কোনোদিন খুলবে না মনে। সে কি? হ্যাঁ, সব কর্মচারীদের বলে দেওয়া হয়েছে কি দোকান খোলার খবর না পাওয়া পর্যন্ত আসার দরকার নেই। বাইরের লোহার গেটটা টেনে বন্ধ করা, আর নেপালি দারোয়ানটা বসে বসে ঝিমোচ্ছে। বড় বড় কাচের শোকেসগুলোতে পোশাক পরা ম্যানিকুইনগুলো যেন হাঁফিয়ে উঠেছে। অথচ কয়েকদিন আগেও সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত গম গম করতে ওই দোকানটা। এত বড় দোকান, অথচ
তিল ধারণেরও জায়গা থাকতো না। এদিকে শাড়ির কাউন্টারে কল কল করছে মেয়েরা, আর ওদিকে ওদিকে খেলনার কাউন্টারে উপচে পড়ছে শিশুদের ভিড়। একদিকে কোনো যুবক তার তার বান্ধবীর ড্রেস পছন্দ করে দিচ্ছে, আর অন্যদিকে এক ঝকঝকে তরুণী তার সঙ্গীর টাই পছন্দ করে দিচ্ছে। প্রায় 26-27 জন কর্মচারী হিমশিম খেয়ে যাচ্ছে ওই দোকানটা সামলাতে, আর আমাদের ছোট কর্তা এই পেছনের কাচের ঘরটাতে বসে সব দিকে নজর রাখছে। আর এত ব্যস্ততার মধ্যেও সব কিছু সামলাচ্ছি আমি, হে এই ম্যানেজার অবিনাশ বিশ্বাস। এতদিনের এত পুরনো দোকানটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বৌদি কেন এসব করতে যাচ্ছেন বলুন তো? আমি বললাম না, ওই দাবার গুটি সাজিয়েছেন ম্যাডাম চৌধুরী। এবার ছোট কর্তার চালেই ছোট কর্তাকে মাত দেবেন তিনি। 26 বছরের হিসেব এবার গড়ায় গন্ডায় উসুল করবেন তিনি। আমাদের ছোট কর্তা সব দেখবেন, সব শুনবেন, আর এক অসহায় আক্রোশে মাথা কুটে কুটে মরবেন। ওই যে কিছুক্ষণ আগেও যন্ত্রণায় চিৎকার করে যেমন নিজের স্ত্রীকে ডাকছিলেন, ঠিক তেমনি আর্তনাদ করে ঘন ঘন বেল বাজিয়ে হয়তো বলবেন, কি হচ্ছে এসব বন্ধ করো, আমি এখন মরে যাইনি। আর ওই মহিলা সব শুনবেন, সব দেখবেন, আর নিজের ঘরে ফুল ভলিউমের রেকর্ড প্লেয়ার চালিয়ে এক জ্যান্ত উল্লাসে মেতে উঠবেন। শুনতে পাচ্ছ মহিম? শুনতে পাচ্ছ? মৃত্যুর নাচ, দ্য ড্যান্স অফ ডেথ। আমাদের ছোট কর্তার শিওরে মৃত্যু নেচে চলেছে। 26 বছরের হিসেব নিকেশ। ওই মহিলা এবার তিলে তিলে ধ্বংস করবে আমাদের ছোট কর্তাকে, ধ্বংস করবে এই চৌধুরী এন্টারপ্রাইজকে, আর এই চৌধুরী ম্যানশনকে। আপনি তো পুরনো লোক, আপনি তো অনেকেই অনেক কিছু জানেন, তাহলে বৌদিকে আটকাচ্ছেন না কেন? উপায় থাকলে ঠিকই আটকাতাম মহিম, কিন্তু উপায় নেই। অরুন্ধতী চৌধুরী এখন ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। তার প্রতিহিংসার আগুন এই দাবানলের মতো পুড়িয়ে মারবে চৌধুরী পরিবারকে। তার কূটবুদ্ধি, তার নির্দয়তা, তার ঘৃণা এত তীব্র যে সেখানে তুমি আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাব মহিম। হ্যাঁ তো ঘৃণা, হ্যাঁ তো বিদ্বেষ কোন স্ত্রীর তার স্বামীর উপরে থাকে কি করে? আপনি ঠিকই বলেছিলেন, বৌদি ছোট কর্তাকে পছন্দ করে না। আমি তার প্রমাণ আগেও পেয়েছি, নইলে দুজনের শোবার ঘর আলাদা হয় কি করে? আচ্ছা ম্যানেজার বাবু, এই 26টা বছর দুটো মানুষ একসঙ্গে বাস কি করে? স্বামী স্ত্রীর সম্পর্কটা বড়ই অদ্ভুত মহিম। দেখবে কেউ ঘেন্না নিয়ে আত্মহত্যা করছে, আবার কেউ বুক ভরা ঘেন্না নিয়ে বছর বছর সংসার করে চলেছে। এভাবেই এরা চলে যতদিন না একজন আরেকজনকে শেষ করে দেয়। জানো মহিম, ওই উত্তর আমেরিকায় এক ধরনের মাকড়সা পাওয়া যায় যার নাম ব্ল্যাক উইডো। ওই ব্ল্যাক উইডোর স্ত্রী মাকড়সাটি সম্ভোগের পরে নাচতে নাচতে তার পুরুষ সঙ্গীটিকেই খেয়ে ফেলে। কি সাংঘাতিক! অথচ আমাদের ওই বৌদিকে দেখে ওপর থেকে তো মনে হয় না অমন রূপ। ওই রূপটাই তো যত কাল হলো মহিম, ওই রূপের ফাঁদে পা দিয়েই আমাদের ছোট কর্তা নিজেকে নিঃশেষ করলেন। নইলে রূপ ছাড়া আর কি ছিল ওই মহিলার? শিক্ষা, বংশমর্যাদা,
কিছুই কি ছিল তোমাদের বৌদির? শুনেছি বৌদির বাবা খুব বড় ব্যবসায়ী ছিলেন। বড় ব্যবসায়ী? আর ছেলে ধরার ব্যবসা? ছেলে ধরার? সে আবার কি? আনন্দকুঞ্জ। লোকে তাকে ডাকতো আনন্দকুঞ্জ বলে, কিন্তু আমি বলতাম মধুকুঞ্জ। মধুকুঞ্জ? হ্যাঁ, সুরিখানা বোঝো মহিম? সুরিখানা, ওই মধু মাতালের ঠেক। তোমার বৌদির বাবা আর তোমার বৌদি মিলে শহরে সুরিখানা চালাতো। হে, আনন্দকুঞ্জ বলে শহরে কিছু আছে বলে তো শুনিনি। আর ছিল ছিল, তুমি আর কতটুকু জানো এ শহরের? আর ওই আনন্দকুঞ্জকে ঘিরেই ছত্রাকের মতো, শ্যাওলার মতো জমা হচ্ছিল যত পাপের কাহিনী। সময়ের ধ্বংসস্তূপে সব চাপা পড়েছিল এতদিন। অতীতের সেই সব কেলেঙ্কারি আজ আজ প্রেত হয়ে ফিরে এসেছে। আজ তারা জবাব চাইছে, হিসেব চাইছে, দীর্ঘ ২৬ বছরের হিসেব। চুপ করো, একদম চুপ। চুপ করে শুয়ে থাকো। ছটফট করে দিল জীবনটা আমার। শুনেছেন? শুনেছেন ম্যানেজার বাবু? আমাদের ছোট কর্তার গোঙানির আওয়াজ শুনেছেন আপনি? ঘন ঘন বেল টিপে বৌদিকে ডাকছে, অথচ প্রার্থনা করো মহিম, আমাদের ছোট কর্তার জন্য প্রার্থনা করো। এই মহাপ্রলয়ের প্রকোপ থেকে ঈশ্বর আমাদের উদ্ধার করুন, এ প্রার্থনাই করো মহিম, এ প্রার্থনাই করো। হ্যাঁ, প্রার্থনা করুন, খুব করে প্রার্থনা করুন। তবে হ্যাঁ, আপনাদের প্রার্থনা সভায় আমার নামটা যেন দয়া করে জুড়তে যাবেন না। কি ব্যাপার, আপনি এই অসময়ে এখানে? আগে ছোট কর্তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে জেনে দেখতে এলাম ম্যাডাম। দেখতে এলেন কেন? আপনি কি ডাক্তার? না, মানে আমি তো আপনাদের পুরনো কর্মচারী, এটা তো আমার সামাজিক কর্তব্য ম্যাডাম। ও, আপনি তো আবার অবিনাশ বাবু, তাই না? দেখুন অবিনাশ বাবু, ওইসব সামাজিক কর্তব্য টর্তব্য নিয়ে বিশেষ মাথা ঘামাবার দরকার নেই। আমি চাই না একজন অসুস্থ মানুষকে নিয়ে লোকে মজা করুক। মজা? এই আপনি কি বলছেন ম্যাডাম? আজ ৩০ বছর এবারে নুন খেয়েছি, আর আজ আমি শোনো মহিম, কাল এই ঘর সাজাবার লোক আসছে, তার আগে এই ঘর খালি চাই আমার। তুমি এখন আসতে পারো। আমি বলছিলাম আজ রাতে আমি নিচের ঘরে শুয়ে থাকি, কারণ ছোট কর্তার তো শরীর খুব খারাপ। না, তা দরকার হবে না। তোমাকে যা বললাম তুমি তাই করো। ও হ্যাঁ, শোনো, বলুন। কাল সকাল সকাল আসবে, ৯টার মধ্যে এই ঘর খালি চাই আমার। আচ্ছা অবিনাশ বাবু, আপনি যেন ঠিক কি বলছিলেন, ওই ৩০ বছর নুন খেয়েছেন এবারে? সে তো খেয়েছি ম্যাডাম। তার নুন নাই বা খেলেন? হ্যাঁ? জানেন তো, নুন কিন্তু আবার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। ঠিক বুঝলাম না ম্যাডাম। যত কম বুঝবেন তত নিরাপদে থাকবেন। ও হ্যাঁ, শুনুন আর একটা কথা, চৌধুরী এন্টারপ্রাইজের সমস্ত কর্মচারীদের জানিয়ে দেবেন যে ওই দোকান আমি বন্ধ করে দেবো। সে কি? হ্যাঁ, যার যা প্রাপ্য সেটা আমি মিটিয়ে দেবো, কারণ আমি চাই না যে আপনি বা অন্য কেউ এসে ব্যাপারে দরবার করুক। ছোট কর্তা কি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম? আপনি বোধহয় শোনেননি অবিনাশ বাবু, একটু আগে আমি ঠিক কি বলেছি? আমি বলেছি যে এটা আমি ঠিক করেছি। আপনাদের ছোট কর্তা কি সিদ্ধান্ত নেবে বা নিতে পারে সে নিয়ে আমি বিন্দু মাত্র মাথা ঘামাচ্ছি না। চৌধুরী এন্টারপ্রাইজ কি আপনি বিক্রি করে দিতে চান ম্যাডাম? কেন?
আপনি কিনবেন নাকি? ঠাট্টা করছেন ম্যাডাম, আমি তো একজন সাধারণ কর্মচারী মাত্র। তবে সেই রকমই থাকুন না, হ্যাঁ, সাধারণ কর্মচারীদের মতো। চৌধুরী এন্টারপ্রাইজের ভূত ভবিষ্যৎ নিয়ে মাথা নাই বা ঘামালেন। তাছাড়া আপনি এত চিন্তা করছেন কেন? আমার নতুন প্রজেক্টে আপনার একটা চাকরি হলেও হয়তো হয়ে যেতে পারে। এতদিন জামা কাপড় বেচেছেন, এবার না হয় মদ বেচবেন। সে কি? অবাক হবার কিচ্ছু নেই অবিনাশ বাবু। এই দোকান বন্ধ করে আমি একটা রেস্টো বার খুলছি। রেস্টো বার শব্দটা শুনেছেন নিশ্চয়ই? ওহো, আপনি তো আবার অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুই শুনেছেন এই শহরে, তাই না? হ্যাঁ, মানে এই শহরের অনেক উত্থান পতনেরই তো সাক্ষী আমি ম্যাডাম। গুড, ভেরি গুড। তাহলে আরো আর একটা উত্থান আর পতনের না হয় সাক্ষী হলেন অবিনাশ বাবু। আমার রেস্টোরেন্টটার একটা নাম সাজেস্ট করতে পারেন অবিনাশ বাবু? আনন্দকুঞ্জ। আপনাকে বাইরে থেকে দেখে যতটা বোকা বোকা বলে মনে হয়, ভেতরে ভেতরে আপনি কিন্তু ততটাই শেয়ানা। নামটা ঠিক মনে রেখেছেন? না, মানে এই শহরে তো অনেক দিন আছি, সবই জানি, সবই দেখেছি। নিশ্চয়ই দেখেছেন, আপনি সব দেখেছেন। এই শহরের লোভ ও লালসার নগ্ন তাণ্ডব নৃত্য আপনি নিশ্চয়ই দেখেছেন। মানুষের স্বপ্ন কি করে কিছু ধান্দাবাজ লম্পটের হাতে বিক্রি হয়ে যায়, আপনি সেটাও দেখেছেন। আপনি সোমশেখর সরকারকে নিশ্চয়ই চিনতেন। আপনি সন্দীপ দত্তকেও চিনতেন। চিন্তা তবে দেখেছি। তবে সারা গায়ে আগুন নিয়ে একটা বুড়ো মানুষ দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে, আর তার একমাত্র অসহায় মেয়েটা দাঁড়িয়ে দেখছে বাবা ছাই হয়ে যাওয়া। এটা কেন দেখেননি অবিনাশ বাবু? আপনি কেন দেখেননি? দেখেছি, দেখেছি ম্যাডাম। না। আমি সব দেখেছি। না। আমি সব। আপনি সব দেখেননি, আপনি সব দেখেননি। এখনো এখনো অনেক কিছু দেখা আপনাদের বাকি আছে অবিনাশ বাবু, অনেক কিছু। জানেন তো যে পাপ কখনো তার হিসেব বাকি রাখে না, প্রতিটি কানাকড়ির হিসেব সে বুঝে নেয়। সেদিন যেমন মাঠের ধারে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে তামাশা দেখেছিলেন, আজ আবার একটা তামাশা দেখার জন্য তৈরি হয়ে যান। সেজে বুঝে মাঠের ধারে অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনাকে ডেকে না পাঠালে এ বাড়িতে ঢোকার স্পর্ধা করবেন না। চুপ করো, একদম চুপ। 26 বছর আমাকে দগ্ধ করেও তোমার আশ মেটেনি, মেটেনি আশ। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবেই তিলে তিলে গলে পচে মরবে তুমি। তোমার সব পাপের হিসাব তোমাকে দিয়ে যেতে হবে তোমার এই জীবদ্দশায়। 26 বছর যে যন্ত্রণা আমি ভোগ করেছি, তোমার
কেবল লালসার অন্তঃশ্বাস শূন্য দম্ভের জন্য? আজ তার হিসেব মেটানোর দিন এসেছে। আজ তার হিসেব মেটানোর দিন এসেছে। আজ তার হিসেব মেটাবার দিন এসেছে। চৌধুরী বাড়ির ছোট কর্তা, চৌধুরী বাড়ির ছোট কর্তা, কি হলো? হ্যাঁ, কোথায় গেল তোমার সেই ঔদ্ধত্য? কোথায় গেল তোমার সেই পরাক্রম? কোথায় গেল? অসহ্য, 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 অসহ্য! পাগল করে দেবে, পাগল করে দেবে, লোকটা আমাকে পাগল করে দেবে। আমি তোমাকে ঘেন্না করি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ চৌধুরী বাড়ির ছোট কর্তা? আমি তোমায় ঘেন্না করি। তোমার তোমার মুখ দেখতে, তোমার কাছে যেতে আমার ঘেন্না করে। তুমি তুমি মরো, মরো, মরো। তুমি না মরলে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। কি হলো? সব এরকম শান্ত হয়ে গেল কেন? তবে কি ও শেষ হয়ে গেল? ওকে ওকে চলে গেল? কি করবো আমি এখন? মহিন, মহিন, মহিনকে একটা খবর দেবো। না না না, আমি ডাক্তারবাবুকে আগে একটা ফোন করবো, ডাক্তারবাবুকে। কিন্তু এত রাতে কি করবো আমি এখন? কি করবো আমি এখন এত রাতে? কি করবো? উতলা হবেন না অরুন্ধতী। কে? উতলা হবেন না, আপনার স্বামী ঘুমিয়ে পড়েছে। কে আপনি? কোত্থেকে আসছেন? কি চাই? ব্যাস ব্যাস ব্যাস, আপনি প্রশ্ন করা শেষ না করলে আমি উত্তর দিই কি করে বলুন তো? কে আপনি? তাছাড়া প্রথমে ওইটুকুই থাক। কি? আমি আমি অনিকেত। অনিকেত? অনিকেত নামে তো আমি কাউকে চিনি না। তাছাড়া আপনি আমার নাম জানলেন কি করে? আমার সবকিছু জানতে হয়, আর আমাকে আপনার চেনার কথাও নয়। তবে আগে কোনোদিন দেখা হয়নি তো আমাদের। তবে কি? তবে আপনি বলছেন যে আমি আপনাকে চিনি না, আগে কোনোদিন দেখাও হয়নি, অথচ কিন্তু আমি আপনাকে চিনি। হ্যাঁ, আমাকে অবশ্য অনেকেই চিনতে পারে না, আবার কেউ কেউ পারেও। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি চৌধুরী পরিবারের কোন আত্মীয়? আমি সবার আত্মীয়, সবার আত্মাকে ছুঁয়েই তো আমি বেঁচে থাকি। শুনুন, আপনি অনেকক্ষণ ধরে বাজে বকছেন। আমার প্রশ্নের জবাব দিন। আপনি কোত্থেকে আসছেন, আর দরজা বন্ধ থাকা সত্ত্বেও আপনি ভেতরে ঢুকলেন কি করে? বললাম না, আমি অনিকেত, যার কোনো নিকেতন নেই, মানে নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই। তাই সমগ্র পৃথিবীটাই আমার বাড়ি, এর সর্বত্রই আমার অবাধ বিচরণ। ও, তার মানে আপনি ভবঘুরে? হ্যাঁ, বলতে পারেন অনেকটা তাই। তবে আমি সবার হৃদয়ে বাস করি।
সবার চিন্তনে আর মননে ঘুরে বেড়ায়। শুনুন, আপনি অনেকক্ষণ ধরে হেয়ালি করছেন, অনেক বাজে বকছেন। আপনার মতলবটা কি বলুন তো? মতলব? এই তো আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমার চোখের দিকে তাকান, তাকান না, বোঝার চেষ্টা করুন না কি আমার মতলব। মানে আমি যেমন কাঁচের মতো স্বচ্ছ, তেমন দর্পণের মতোই প্রতিফলক অরুন্ধতী। বুঝলাম না। মানে আপনার মনে যদি কোনো ইচ্ছে বা অভিসন্ধি থেকে থাকে, আপনি কিন্তু আমার চোখে তার পরিষ্কার প্রতিফলন দেখতে পাবেন অরুন্ধতী। দেখুন তো আমার দু চোখে কোনো মতলব দেখতে পাচ্ছেন কিনা? আপনার মনের ভিতর সঙ্গোপনে পুষে রাখা আপনার কোনো মতলব বা কোনো গোপন অভিসন্ধি? কে কে আপনি? কে পাঠিয়েছে আপনাকে আমার কাছে? কে? ওই ম্যানেজার অবিনাশ বাবু, নাকি মহিম, নাকি খুব ছোট কর্তার চর আপনি? নিজের তৈরি একটা আয়নায় জগৎটা দেখবেন না অরুন্ধতী। আপনি হয়তো জানেন না, কেউ না ডাকলে আমি আসি না। সেটাই তো জানতে চাইছি, কে ডেকেছে আপনাকে? কে ডেকেছে আপনাকে বলুন। কেন আপনি? আমি? হ্যাঁ, আপনি তো ডেকে পাঠালেন আমার এখানে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমি আপনাকে মোটেও ডাকিনি, আমি কাউকে ডাকিনি। শুনুন, আপনি বেরিয়ে যান এখান থেকে, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কি হলো, কথা কানে যাচ্ছে না আপনার? আশ্চর্য ঠিক মানুষ তো আপনি, অপমানও আপনার গায়ে লাগে না? মহান অপমান এসব আমার গায়ে লাগে না অরুন্ধতী। যেমন হাঁসের পালকে জল লাগে না, ঠিক সেরকম। তবে আপনি যতই অস্বীকার করুন না কেন, আমি কিন্তু আপনারটাকেই এখানে এসেছি। না, আমি কাউকে ডাকিনি, আমি আপনাকে ডাকিনি। হ্যাঁ, ডেকেছেন, ডেকেছে। ওই যে আপনার স্বামীর যন্ত্রণার শব্দ থেমে যদি আপনি কেমন ভয় পেয়ে গেলেন, সব বিদ্বেষ, সব ঘৃণাকে ভুলে গিয়ে কি করবেন, কাকে ডাকবেন, এরকম হাজারটা প্রশ্ন যখন আপনার মনকে তোলপাড় করছিল, ঠিক তখনই তো আমি আপনার ডাক শুনতে পেলাম অরুন্ধতী। হ্যাঁ, কে যেন আমায় ডেকে বললো, অনিকেত, আমি পথ হারিয়েছি। অনিকেত, আমি একা। আমি পথ হারিয়েছি, আমি একা। না না না, আপনি একা, আমি একা নই, আমি পথ হারাইনি। আপনি কোথাও ভুল করছেন অনিকেত, বরং আমার সামনের পথ এখন আরো সুস্পষ্ট এবং নির্দিষ্ট। তাই? হ্যাঁ, আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথার ফাঁদে পা দিয়ে আমি লক্ষ্যভ্রষ্ট হব, তাহলে আপনি ভুল করছেন অনিকেত। আপনি সেই আবার একই ভুল করছেন অরুন্ধতী, সেই একই ভুল করছেন। আপনি জীবন মুদ্রাটি শুধু একটা পিঠ দেখেছেন, তাকে একবার অন্য পিঠ থেকে দেখার চেষ্টা করুন না। ও তাই বুঝি, জ্ঞান দিচ্ছে। কতটুকু দেখেছেন আপনি জীবনকে অনিকেত? কতটুকু? খুব কম নয় অরুন্ধতী, খুব কম নয়। এই জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। এক অভিজ্ঞতা থেকে আমি আর এক অভিজ্ঞতায় ডুব দিয়েছি, কিন্তু এই হাঁসের মতো গায়ে কোনো দাগ লাগতে দিইনি। আমি পরিবর্তন দেখেছি, কিন্তু কোনো পরিবর্তন আমায় স্পর্শ করতে পারেনি। আমি ব্যভিচার দেখেছি, কিন্তু ব্যভিচারী হইনি। আমি পাপ দেখেছি, পাপের মধ্যে লালিত পালিত হয়েছি, তবু আমি অপাপবিদ্ধ। মাসিহা, যুগাবতার, মহাপুরুষ আপনি, তাই তো? না না, আমি এগুলো পুরোটাই নয়। আমি শুধু জীবনের হারিয়ে যাওয়া সুরগুলো খুঁজে খুঁজে আমার এই বাঁশিতে ঘুরি।
তাকে ছড়িয়ে দিস শান্ত ক্লান্ত পথভ্রষ্ট মানুষদের মধ্যে। অরুন্ধতী, যখনই ক্লেদ আমাকে স্পর্শ করেছে, এই বাঁশির সুর সহস্র ধারায় সেই সমস্ত ক্লেদকে ধুয়ে মুছে আমাকে নির্মল করেছে, আমাকে পবিত্র করেছে। তখন কি আপনিই বাঁশি বাজাচ্ছিলেন? বড় মিষ্টি, বড় মিষ্টি আপনার বাঁশির সুর, বড় স্বর্গীয়। আচ্ছা, ওই বাঁশির সুরেই কি? হ্যাঁ, ওই বাঁশির সুরেই সমস্ত ক্লেদ মুক্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন আপনার স্বামী। আশ্চর্য, কি আশ্চর্য! মৃত্যু যন্ত্রণা কাতর একটা মানুষ কেমন পরম স্বস্তিতে ঘুমিয়ে পড়ল, কেমন পরম নিশ্চিন্ত। অথচ অথচ আমি কেন ঘুমোতে পারি না অনিকেত? আমি কেন ঘুমোতে পারি না? কেন আমাকে রাতের পর রাত জেগে থাকতে হয়? বলতে পারো, বলতে পারো অনিকেত, কেন আমি ঘুমোতে পারি না? কেন আমাকে রাতের পর রাত জেগে আমাকে মাফ করবেন অনিকেত। তুমিটাই থাক না, হ্যাঁ, একটা সামান্য শব্দতে যদি একটা গভীর আত্মীয়তা গড়ে ওঠে তো ক্ষতি কি? এই যে দুটো মানুষ মুখোমুখি হয়ে একে অপরকে জানার চেষ্টা করছে, একে অপরকে নির্ভর করার চেষ্টা করছে, একে অপরের গভীরে ডুব দিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে অরুন্ধতী? অনিকেত, অনিকেত, তুমি আমাকে তোমার বাঁশির সুরে ঘুম পাড়িয়ে দেবে? আমি আমি কতদিন ঘুমাইনি, অথচ দেখো ওই লোভী লম্পট মানুষটা কেমন পরম স্বস্তিতে ঘুমিয়ে রয়েছে। আমার সমস্ত জীবনটা ছাড়খাড় করে দিও, কেমন পরম নিশ্চিন্তে চোখ বুজে পড়ে রয়েছে। ভোলার চেষ্টা করো অরুন্ধতী, ভোলার চেষ্টা করো। ওই সমস্ত স্মৃতির কালকুঠারিতে নিজেকে বন্দি করে রাখলে সূর্যের আলো দেখবে কি করে? সব ভুলে আবার নতুন করে তোমায় এগিয়ে যেতে হবে অরুন্ধতী, আবার নতুন করে এগিয়ে যেতে হবে। সব ভুলে আবার নতুন করে? না না, কি করে ভুলি, কি করে ভুলি অনিকেত, কি করে ভুলি সেসব দিনের কথাগুলো? আমি কি করে ভুলি, কি করে, কি করে? বাবার হাত ধরে যখন এ শহরে এসেছিলাম, তখন আমি সত্য যৌবনা। বাবাকে মনে পড়ে, দীর্ঘকায় সুঠাম চেহারার এক পুরুষ, মাথা ভর্তি এক রাশ লম্বা লম্বা চুল। গিটার বাজিয়ে বাবা যখন গান ধরতেন, তখন লোক জড়ো হয়েছে তো আমাদের বাড়ির সামনে। একদিন বাবা বললেন, অরু, ভাবছি একটা ব্যবসা করব। আমি তো তখন জীবনেরই কিছু বুঝি না, ব্যবসার কি বুঝবো? গঙ্গার ধারে একটা সুন্দর জায়গা কিনে বাবা গড়ে তুললেন আনন্দকুঞ্জ, আমাদের স্বপ্নের আনন্দকুঞ্জ। চারিদিকে বাহারি লতা, ফুলের বাগান, ফোয়ারা, কত বিচিত্র রঙিন আলো। অকশন হাউস থেকে বেছে বেছে কত সুন্দর শ্বেত পাথরের মূর্তি কিনে আনলেন বাবা।
এসব দেখে শহরের কিছু লোক প্রথম প্রথম নাক কুচকলেও পরে তারাই কিন্তু আবার রাতের অন্ধকারে দলে দলে যোগ দিতে লাগলো ফুর্তি করতে এই আনন্দকুঞ্জে। আর বাবা বাবা উদাত্ত কণ্ঠে এটে পিল থেকে ও টেবিল ঘুরে ঘুরে গান গিয়ে বেড়াতেন। কত মানুষ, কত টাকা, কত উপহার ছুড়ে দিতেন বাবার গান শুনে। তারপর তারপর আমার জীবনে এলো সন্দীপ, দত্তবাড়ির ছেলে, বিলেত ফেরত আর্টিস্ট। যেমন সুন্দর চেহারা তেমনি ভদ্র স্বভাব। ওর নীল চোখ দুটোতে অদ্ভুত এক জাদু ছিল। ওর চোখে চোখ রাখলেই মনে হতো যেন আমি অতল নীল সমুদ্রে সাঁতার কেটে বেড়াচ্ছি। বাবাও খুব পছন্দ করতেন সন্দীপকে। আমাদের বিয়ের যখন প্রায় সব ঠিকঠাক, তখন আমার জীবনের আকাশে ঘনিয়ে এলো কাল বৈশাখের মেঘ। শহরে বিরাট কাপড়ের দোকান খুলে বসলো চৌধুরীরা। মালিকের ছেলে যেমন উদ্ধত তেমনি অসভ্য। অসভ্য বললে ভুল বলা হবে, জানোয়ার জানোয়ার। আনন্দকুঞ্জে এসে প্রথমেই তার কুদৃষ্টি পড়লো আমার উপর। আমাকে বিয়ে করবার প্রস্তাবও দিল। বাবা শুনেই বুঝে গিয়েছিলেন এই বিয়ে করতে চাওয়ার পেছনে কোনো প্রেম ছিল না, ছিল না কোনো ভালোবাসা, ছিল শুধুই লালসা। বাবা পরিষ্কার জানিয়ে দিলেন যে আমার আর সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে। সে কথা শুনে সেদিন আনন্দকুঞ্জে কি ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘটালো ওই লম্পটটা। বোতল গ্লাস ভেঙে বাগানের গাছ উপড়ে বীরত্ব দেখিয়ে চলে গেল। সেদিন রাত্রিরে শুয়ে আছি, হঠাৎ বাবার চিৎকারে ঘুম ভেঙে গেল। চোখটা কচলেই উঠে দেখি দাও দাও করে জ্বলছে আমাদের আনন্দকুঞ্জ। আর বাবা বাবা একা প্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই আগুন নেভাতে। একা, সম্পূর্ণ একা। কিন্তু এত বড় আগুন একা একটা মানুষ কি করে পারে তাকে নেভাতে? বাবা পাগলের মতো এদিক থেকে ওদিক ছুটোছুটি করতে লাগলেন। হঠাৎ হঠাৎ দেখি বাবার সারা শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেই দৃশ্য অনিকেত, কি ভয়ঙ্কর সেই দৃশ্য, কি মর্মান্তিক, কি মর্মান্তিক সেই চিৎকার অনিকেত, কি মর্মান্তিক সেই চিৎকার। আজও আমার কানে ভাসে, আজও আমাকে প্রতি রাতে দগদে দগদে মারে সেই স্মৃতি। চোখের সামনে ছাই হয়ে গেল বাবার সারা শরীর। আর আমি অসহায় নিরুপায় ভাবে দাঁড়িয়ে দেখতে লাগলাম। কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না অনিকেত। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। তারপর ভোর রাতে আমাকে গুন্ডা পাঠিয়ে নিয়ে গিয়ে আটকে রাখা হলো চৌধুরী মেনশনেরই ওপরের একটা ঘরে। ওদিকে শহরে রটিয়ে দেওয়া হলো রান্নাঘরের জ্বলন্ত কয়লা থেকেই নাকি আগুন লেগেছিল এই আনন্দকুঞ্জে। দিন আমাকে বেনারসি আর গা ভর্তি গয়না পরে মন্ত্র পড়ে বিয়ে করলো।
তারপর থেকেই 26টা বছর আমি ওই জানোয়ারটার লালসার শিকার হয়েছি, ভোগের শিকার হয়েছি। এই প্রেমহীন 26টা বছরকে আমি কি করে আমার সত্তার থেকে আলাদা করে দিই অনিকেত? কি করে? প্রেমহীন জীবন, এই প্রেমহীন অস্তিত্ব নিয়ে কত মানুষ বেঁচে আছে অরুন্ধতী। আসলে আমরা সবাই এক একটা নিরপেক্ষ কারাকক্ষে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। আমাদের সবার মাঝে একটা করে ভারী দেওয়াল। এসব দেওয়ালগুলো টপকে একে অন্যের কাছে পৌঁছে যাওয়ার নামই তো জীবন অরুন্ধতী। হ্যাঁ, আমি আমার বাঁশিতে সেই সুরই তো বাজাই, যা এই সব দেওয়াল অতিক্রম করে একদিন পৌঁছে যাবে সবার কাছে। সেই চিরন্তন ভালোবাসার সুর, যে সুর লোভ লালসার কামনায় ভারাক্রান্ত নয়। অনিকেত, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? কি হলো, জবাব দিচ্ছ না কেন? আমি তো সবাইকেই ভালোবাসি অরুন্ধতী, আর এই ভালোবাসাই আমায় পৌঁছে দেয় মানুষের কাছে, যেমন আজ পৌঁছে দিয়েছে তোমার কাছে। না, আমি সে কথা বলছি না। আমি বলতে চাইছি, যে ভালোবাসার কথা তুমি বলছো, তার আস্বাদ কি কোনো নারী পেয়েছে কোনোদিন তোমার কাছ থেকে? সে অনেক দিনের কথা। আমি একটা মেয়েকে জানতাম, ভারী মিষ্টি মেয়ে। সে হ্রদের জলে নৌকা বেয়ে গান করতো আর মাছ ধরতো। আমি হ্রদের পাড়ে দাঁড়িয়ে রোজ তার গান শুনতাম। একদিন সে আমায় ডেকে বললে, মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে একবার এসো হ্রদের পাড়ে। সেদিন পূর্ণিমা রাত, নির্দিষ্ট সময় যখন পৌঁছলাম, দেখলাম হ্রদের পাড়ে একা দাঁড়িয়ে আছে মেয়েটি। আমাকে দেখি হঠাৎ একে একে তার সব আবরণ খুলে দুহাত প্রসারিত করে সে ছুটে এলো আমার দিকে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে এক খণ্ড মেঘ এসে ঢেকে ফেললো থালার মতো চাঁদটাকে। হ্রদের জলে, গাছের পাতায় আর মাটিতে তখন মাখামাখি। আলো আধারির মায়া চলে কেন জানি না, আমার স্বপ্নের সেই মেয়েটিকে মনে হলো সে আমার বড় অচেনা, যেন শুধু একটা অজানা শরীর, যে সারা গায়ে শুধু শারীরিক বন্ধ মেখে আমার কাছে আসতে চাইছে। আমি চিৎকার করে বললাম, থামো, তুমি ওইখানেই থেমে থাকো মেয়ে। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। আমার চিৎকারে মেয়েটি ভয় পেয়ে থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে গাছের পাখিরা জেগে উঠে শুরু করলো কলরব। ওই অদ্ভুত আধার সৃষ্টি করা মেঘ কেটে গিয়ে চাঁদের আলো দুধের মতো কুলে কুলে হ্রদের জলে ছড়িয়ে গেল। আমি বাঁশিতে সুর তুললাম। হাসি থেকে ঝরে ঝরে পড়া সুর তাকে শুধু এইটুকুই বলল, ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।
আমি মানুষকে ভালোবাসি, আমি মানবীকে ভালোবাসি, কিন্তু শুধু নগ্ন নির্জন শরীরকে নয়। তারপর তারপর আমি বাঁশি বাজাতে বাজাতে হ্রদের পাড় ধরে হাঁটতে লাগলাম, আর সেই মেয়েটি আমায় অনুসরণ করে চলল। কেন অনুসরণ কেন করলো? সে যে তার প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইল অরুন্ধতী। কি প্রশ্ন? আমাদের সবার মনে আবর্তিত হচ্ছে যে প্রশ্ন, যে প্রশ্ন তোমার মনেও জেগেছে আজ। অনেকে, তুমি কি বলবে? তুমি কি দেবে সেই প্রশ্নের উত্তর? সেই জন্যই তো তোমার কাছে আসা অরুন্ধতী। সেই প্রশ্নের উত্তর সবার সাথে ভাগ করে নিতেই তো আমার আশা। অনেকে, অনেকে, আমি 26টা বছর ধিকি ধিকি জ্বলছি ছাই ছাপা আগুনের মধ্যে। আর কত, আর কত অঙ্গার ধারণ করবো এ বুকে? তুমি আমাকে মুক্তির পথ বলে দাও। তুমি আমার পাশে থাকো, কাছে থাকো, বন্ধু হয়ে। তাই তো আছি। জানো অরুন্ধতী, এক ধরনের পাখি আছে যাদের ডানা আছে কিন্তু পা নেই। ডানা আছে, পান? হ্যাঁ, সে এক অলৌকিক পাখি। তারা শুধু ভেসে বেড়ায় আর ভেসে বেড়ায় ওই মহাকাশে। আমি দেখেছি সেই আশ্চর্য পাখিকে, লাল চোখ আর গভীর ময়ূর কণ্ঠী রঙের সেই আশ্চর্য সুন্দর নীল পাখিকে। ওরা ওরা নিচে নামে না, মানুষের কাছাকাছি ওরা বাসা বাঁধে না। না, একমাত্র মৃত্যুই তাদের মাটির কাছে নিয়ে আসে। ওরা কেবল ভেসে বেড়ায় আর ভেসে বেড়ায় ওই নীল আকাশের কাছে, তাদের ছোট্ট দুটো ডানা মেলে। তখন ওদের কেউ দেখতে পায় না। মানুষের চোখ এড়িয়ে, বাজ পাখির ঠোঁট এড়িয়ে উড়তে উড়তে ওই নীল আকাশ পেরিয়ে ওরা পৌঁছে যায় সূর্যের কাছাকাছি। কিন্তু কিন্তু আকাশে যখন থরে থরে মেঘ জমে ওঠে ঘন কালো, বাজের আঘাতে যখন আকাশ চিরে চিরে যায়, তখন কি করে ওই অলৌকিক পাখিরা? কোথায় যায় তারা? ওই মেঘের পাহাড় পেরিয়ে আরো আরো উঁচুতে উঠে ওরা খুঁজে নেয় সোনালি রোদ মাখানো ঝলমলে নীল আকাশ, অথবা রূপালি চাঁদের আলো মাখা শান্ত স্নিগ্ধ আকাশ। ওরা কেবল উড়ে চলে, ভেসে চলে ওদের ছোট্ট ছোট্ট ডানা মেলে। ওরা ঘুমায় না? ওরা ঘুমায়, কিন্তু ওদের ডানা কখনো বন্ধ হয় না অরুন্ধতী। ছোট ছোট ডানা মেলে বাতাসে দোল খেতে খেতে ওরা ঘুমিয়ে পড়ে। ওরা বাতাসে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়ে? অনেকে, অনেকে তো আমি সেই অলৌকিক পাখি হব, সূর্যের কিরণ মেখে, চাঁদের আলো মেখে ওই নীল আকাশের বুকে উড়ে বেড়াবো, ছোট্ট ছোট্ট ডানা মেলে বাতাসে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়বো। আমরা সবাই সেই অলৌকিক পাখি হতে চাই অরুন্ধতী। আমাদের সবার অন্তরে লুকিয়ে আছে সেই নীল পাখি, নিষ্পাপ নিষ্কলঙ্ক অলৌকিক পাখি। অথচ ডানা মেলে সে ইচ্ছে মতো উড়ে যেতে পারে না, মুখ থুবড়ে পড়ে থাকে বাস্তবের রূঢ় জমিতে। আমাদের দ্বিধা, আমাদের পাপ বোধ সেই পাখির ডানা এত ভারী করে দেয় যে তার ওড়বার ক্ষমতাই আর থাকে না। অনেকে,
অনিকেত, তুমি আমাকে সেই অলৌকিক পাখির ঠিকানাটা বলে দাও। আমি আমি তাকে একবার স্পর্শ করে দেখতে চাই, একবার ওই আশ্চর্য নীল পাখির বুকে কান পেতে শুনতে চাই তার হৃদয়ের হৃদস্পন্দন। তার কাছ থেকে জানতে চাইব কি করে সে পরম নিশ্চিন্তে বাতাসে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়ে। 26টা বছর আমি একটা অমানুষের ব্যভিচারের শিকার হয়েছি। আমার শরীর, মন, প্রাণ সবকিছু পাপের পাকে আকণ্ঠ ডুবে রয়েছে। ওই পুঁতিগন্ধময় পাকে ডুবে রয়েছে শুধুই কামনা আর লালসার কীট। ওরা 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 আমার ওরা ওরা আমার শরীর বেয়ে উঠে আসছে। কি ঘেন্না, কি ঘেন্না, কি ঘেন্না, কি ঘেন্না। ব্যাস ব্যাস অরুন্ধতী, আর নয়, শান্ত হও। বুক ভরা এত জ্বালা নিয়ে তুমি কি করে স্পর্শ করবে সে ছোট নীল পাখিকে? অস্তিত্বের এত পাপ আমি ধোবো কি করে অনিকেত? আমার বাঁশির সুরে অরুন্ধতী। হ্যাঁ, আমি বাঁশিতে সুর তুলব। সেই সুরের মূর্ছনা অনুরণিত হবে তোমার ঘুমিয়ে থাকা চেতনার অন্তরে, যেখানে জমে আছে তোমার যন্ত্রণা, তোমার ক্লেদ। বাঁশির সুরে ঝরে ঝরে পড়বে তোমার সমস্ত ক্লেদ, আর তুমি সেই সুরে স্নাত হয়ে আলোয় ঝলমল করে উঠবে অরুন্ধতী। কিন্তু আমার প্রতীক্ষার কি হবে? আমার 26 বছরের প্রতীক্ষা। কিসের প্রতীক্ষা? প্রতিহিংসা? হ্যাঁ, প্রতিহিংসা। 26টা বছর যে যন্ত্রণা আমি ভোগ করেছি, তার থেকে শতগুণ যন্ত্রণা পেয়ে লোকটাকে আমি শেষ হয়ে যেতে দেখতে চাই। সেটাই হবে আমার যন্ত্রণার উত্তর। ওই লোকটাকে শেষ করতে পারলেই কি শান্তি পাবে অরুন্ধতী? ও তো নিজেই শেষ হতে চলেছে। কিন্তু তারপর এই ভুল আমরা সবাই করি। আমাদের সব সমস্যার সমাধান খুঁজে নিতে আমরা একটা করে মন গড়া উত্তর খুঁজে নিই। একে বাঁচা বলে না অরুন্ধতী, এ শুধু একটা অস্তিত্বে টিকে থাকা। তোমাকে যে নীল পাখি হতে হবে অরুন্ধতী, সেই অলৌকিক পাখি। সব নিয়ম, সব প্রথার জাল ছিন্ন করে আগুন ধরা মেঘের আকাশ পেরিয়ে সূর্যের সন্ধানে মহাকাশে ডানা মেলে উড়ে যেতে হবে তোমার। কিন্তু আমি কি পারবো? আমি কি পারবো অনিকেত? আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না। 26 বছরের দহন আমাকে আজ শূন্য করেছে। আমি ক্রমাগত এক চক্রব্যূহের মধ্যে আবর্তিত হচ্ছি। এই চক্রব্যূহ ভেদ করার কৌশল আমার জানা নেই অনিকেত, জানা নেই। ওই চক্রব্যূহ থেকে, ওই আগুনের বৃত্ত থেকে বেরিয়ে এসো অরুন্ধতী। সেটাই উত্তরণের একমাত্র পথ। আমি পারছি না, আমি কিছুতেই পারছি না অনিকেত, আমি পারছি না। আমি হারিয়ে যাচ্ছি, আমি তলিয়ে যাচ্ছি। না, তুমি হারিয়ে যেতে পারো না, তুমি তলিয়ে যেতে পারো না। তুমি অরুন্ধতী, তুমি মহাকাশের সেই নক্ষত্র যা আদি অনন্তকাল ধরে জাজ্জল্যমান। তুমি সপ্তর্ষি চূড়ামণি ঋষি বশিষ্ঠের ভার্যা। তুমি নারীত্ব সতীত্বের পরম পরাকাষ্ঠা। তুমি পুণ্যাত্মা। তোমার দর্শনে মানুষ পুণ্য লাভ করে। তুমি সকালের তারা অরুন্ধতী।
তুমি সূর্যের সাথে একইভাবে দীপ্ত হও প্রভাত আকাশে। আমি অরুন্ধতী, আমি সকালের তারা। হ্যাঁ, আমার দর্শনে মানুষের পুণ্য লাভ হয়। হ্যাঁ, তুমি শুধু সাময়িকভাবে মেঘের অন্ধকারে ঢাকা পড়ে গেছো, দিদার দ্বন্দ্বের কুয়াশায় সাময়িকভাবে হারিয়ে গেছো। তোমাকে তোমারই চেতনার আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে হবে অরুন্ধতী। আমাকে আমারই চেতনার আলোকে উদ্ভাসিত হয়ে উঠতে হবে, কিন্তু আমার যন্ত্রণার সেই কালো রাতগুলো, সেগুলো যে কিছুতেই আমাকে পিছু ছাড়ছে না অনিকেত, কিছুতেই না। জানি 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 অরুন্ধতী, জীবনে লাঞ্ছিত হয়েছে তুমি। তোমার স্বপ্ন, তোমার অনুভূতিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তোমার বাবা তোমারই চোখের সামনে সারা গায়ে আগুন নিয়ে যন্ত্রণায় পুরো ছাই হয়েছে। তুমি শুধু অসহায়ের মতো দেখেছো। যাকে চেয়েছিলে সে তোমাকে পরিত্যাগ করে পালিয়েছে কাপুরুষের মতো। যাকে চাওনি সে তোমাকে জোর করে কেড়ে নিয়েছে, বাধ্য করেছে কৃতদাসের জীবন যাপন করতে। কিন্তু তাকে তো তুমি বদলাতে পারবে না অরুন্ধতী। ভুল করে আরেকটা ভুলকে শোধরানো যায় না। প্রতিহিংসা দিয়ে হিংসাকে নিরস্ত করা যায় না। অনিকেত, হে বন্ধু আমার, তুমি আমার কাছে থাকো। আমার বন্ধু হয়ে, দোসর হয়ে তুমি আমার হাত দুখানি ধরো। তোমার হাত ধরেই আমি ওই উত্তরণের পথে পা দিতে চাই। তুমি সেই অলৌকিক নীল পাখি, যারা ডানা মেলে উড়ে বেড়ায় নীল আকাশের বুকে সূর্যের কাছাকাছি। আমি তোমার ডানাতেই ভর করে উড়ে যেতে চাই ওই গভীর শূন্যে। তুমি আমার কাছে থাকো, পাশে থাকো। তাই তো আছি। আমি তোমাতেই অবরুদ্ধ। আমি অনিকেত, আবার আমি অরুন্ধতী। শুনতে পাচ্ছ? প্রলয়ের রাত কেটে নতুন সকাল এসেছে। আগুনের বৃত্ত পেরিয়ে চক্রভ্য ছিন্ন করে তুমি আবার নিজ গরিমায় আলোকিত হয়েছে অরুন্ধতী। ওই মহাকাশে, ওই সপ্তর্ষি মণ্ডলের পাশে। অনিকেত, অনিকেত, আমি আলোকিত হয়েছি। আমি ওই আশ্চর্য নীল পাখিদের দেখতে পাচ্ছি। ওরা ওরা আমায় ঘিরে পরম উল্লাসে উড়ে বেড়াচ্ছে সারা আকাশ জুড়ে। এখন যদি বলি, তুমি কি পারবে পথ চিনে উপরে উঠে যেতে শোয়ার ঘরে? কেন পারবো না? কেন পারবো না অনিকেত? 26টা বছর এই বাড়িটাতে বাস করেছি আমি। যদিও পথ ভুলে হাতড়িয়ে বেড়েছি চলার পথ, কিন্তু আমি ঠিক খুঁজে নেব। আমার চেতনার কুয়াশায় ঢাকা নয়, আর অনালোকিত নয়। আমি নিশ্চিত পদক্ষেপে ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। ওর পাশে গিয়ে বসবো, ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলবো আশ্চর্য নীল পাখিদের কথা, বলবো তোমার কথা, বলবো আমাকে দেখো, আমাকে আমাকে স্পর্শ করো, আমাকে অনুভব করো। দেখো, আমার শরীরে আর কোনো দহন নেই। আমি শান্ত, আমি স্নিগ্ধ, আমি সকালের তারা অরুন্ধতী, আমি তোমার অরুন্ধতী।
অনিকেত, ও অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি একবার ওর কাছে যাই। যাও যাও অরুন্ধতী যাও, ওই সিঁড়ি বেয়ে উঠে যাও তুমি উত্তরণের পথে।